নমস্কার। গল্প হলেও বলছি চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের গল্প তরু। অভিনয় করেছেন কৃষ্ণ, তানিয়া, তন্ময়, সমাপ্তি। অন্যান্য চরিত্র এবং গল্প পাঠে আমি সাহেব। আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করি বর্তমান প্রজন্মের সুনামধন্য লেখক শ্রীকান্ত শর্মার কলমে এক রোমাঞ্চকর গল্প তরু। তুমি কি আসবে? কখন থেকে দাঁড়িয়ে আছি এই জঙ্গলে। আমি কিন্তু আবার তোমার ঘর চলে যাব। না না, অমন করো না, তোমার পায়ে পড়ি। মা এখনো ঘুমোয়নি, আর একটু অপেক্ষা করো প্লিজ, রাগ করো না। এখন 10:30 বাজছে। তুমি কটার সময় আসতে পারবে বলো দেখি, পরিষ্কার করে বলো। মাথা গরম করো না, মা শুয়ে পড়লেই আমি যাচ্ছি। মনটাকে আরেকটু শান্ত করো প্লিজ। কথাগুলো শেষ করতে না করতেই মিলন ফোনটা রেগে কেটে দিল। তরু একবার দরজা দিয়ে উঁকি মেরে দেখল মা দরজার সামনে বসে তামাক ঘষছে। কিছুক্ষণ পর তরুর মা মুখ ধুয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিতেই তরু একটা সিল্কের হালকা চাদর গায়ে জড়িয়ে চুপি সারে ঘর থেকে বেরিয়ে গেল। শীতের অন্ধকার রাতে পাড়ার রাস্তা বেয়ে কিছুটা গিয়ে গ্রামের মেন রাস্তা ধরে হাঁটতে লাগলো গ্রামের প্রান্তে জঙ্গলটার দিকে। ঘন জঙ্গলটার মাঝখানের কিছুটা ফাঁকা জায়গায় ঘাসের উপর মিলন শুয়ে আছে। মিলনকে দেখে একটা স্বস্তির দীর্ঘশ্বাস নিয়ে তরু বলল, তুমি এতটা রাস্তা হেঁটে এসেছো, বাইকটা আনোনি কেন? তোমার কাছে আসতে গেলে বাইকের প্রয়োজন নেই। তোমার কথা ভাবতে ভাবতে হাঁটতে বেশ ভালোই লাগে। মিলনের মুখ থেকে উগ্র মদের গন্ধ পেয়ে তরু রেগে গিয়ে বলল, আবার তুমি মদ খেয়ে এসেছো? তোমাকে কতবার বলেছি মদ খেয়ে এসে আমাকে ডাকবে না। কতটা রিস্ক নিয়ে আমাকে আসতে হয় তার কোনো ধারণা আছে তোমার? আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি বাড়ি যাচ্ছি। তরুর হাতটা টেনে ধরল মিলন। আহা, রাগ করছো কেন? পাড়ার জন্মদিন ছিল তাই একটু খেয়েছি। এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আর কোনোদিন মদ খেয়ে তোমার কাছে আসবো না। এইবারটা ক্ষমা করে দাও প্লিজ। এর আগেও তুমি আমাকে ছুঁয়ে কথা দিয়েছিলে। এইবার শেষ, আর কথা বলে সময় নষ্ট করো না। আমাকে হেঁটে হেঁটে ফিরে যেতে হবে। কত রাত হলো দেখো। তরু আর কথা বাড়ালো না। অনিচ্ছা সত্ত্বেও মিলনের আদিম সৃষ্টির পাশবিক চাহিদার পৈশাচিক খেলায় আত্মসমর্পণ করল। মিলনকে সে ভালোবাসে। পাশের গ্রামের অঞ্চল প্রধানের একমাত্র সন্তান। তরুও মা বাবার একটি মাত্র কন্যা। বাবা সাধ করে নাম রেখেছেন তরঙ্গিনী, ডাক নাম তরু। তরু উঠোনে এসে ধীর পায়ে এগিয়ে দেখল তার বাবা দরজার সামনে দাঁড়িয়ে। ভয়ে তরুর মুখ একেবারে পাংশুবর্ণ হয়ে গেল। এত রাতে কোথায় গিয়েছিলি তরু? বাথরুম গেছিলাম বাবা। ওই নিম গাছটার তলায় মনে হলো কেউ একটা রয়েছে জানো, তাই দেখতে গেলাম, কিন্তু গিয়ে দেখি কিছুই নেই। এত রাতে বাড়ির উঠোনের বাইরে একা যাওয়া ঠিক নয়। এইভাবে আর কোনোদিন যাস না। যখন যাবি আমাকে বা তোর মাকে ডাকবি, ঠিক আছে? ঠিক আছে। এই বলে তরু নিজের রুমে চলে গেল। কাশীনাথ বাবু মানে তরুর বাবাও দরজা বন্ধ করে শুয়ে পড়লেন। তরু সম্প্রতি এমএতে ভর্তি হয়েছে। বিএ অনার্স করার পর তরুর বিয়ের জন্য কাশীনাথ বাবু সম্বন্ধ দেখতে শুরু করেছিলেন, কিন্তু বাদ সাধল অন্য জায়গায়। তরুর ডান হাতে কবজির উপর একটা
বড় আঁচিল আছে, আর ওই লক্ষণ নাকি মেয়েদের জন্য ভালো নয়। তাই দু একটা সম্বন্ধ ছেলে পক্ষ থেকেই না করে দিয়েছে। আর এদিকে তরুর জীবনে মিলন এসে যাওয়ায় তরু বাবাকে স্পষ্ট জানিয়ে দেয় সে এখন বিয়ে করবে না, আরো 2 বছর সে পড়তে চায়। কাশীনাথবাবুও আর মেয়েকে জোর করেননি, তাই বিয়ের প্রসঙ্গ মোটামুটিভাবে বন্ধ রাখা হলো। তরুর ইচ্ছে মিলনের একটা চাকরি হয়ে গেলে সে বাবাকে মিলনের কথা জানাবে। কিন্তু মিলনের এই কিছুদিনের বিহেভিয়ার তরুর একদম ভালো লাগছে না। এখন আর আগের মতো ফোনে বেশি কথা বলতে চায় না মিলন। বেশিরভাগ সময় ব্যস্ততার অজুহাত দেখায়, আগের মতো আর দেখাও করতে চায় না। যখনই আসে নেশা করে থাকে। রাগ হলেও তরু মিলনকে বিশেষ কিছু বলে না। তরুর বিশ্বাস বিয়ের পর মিলনকে সে বদলে দেবে। কিছুদিন পর তরুর জন্মদিন। প্রতি বছরই মিলন এই দিন তরুর জন্য নানা রকম উপহার নিয়ে আসে। মিলনের জন্মদিনেও তরু উপহার দেয়। নিজের হাতে রান্না করে মাঝ রাত্রিতে ওই জঙ্গলে নিয়ে যায়। জন্মদিনের সকালেই মিলনের ফোন এলো। তরু রিসিভ করতেই মিলন বলল, হ্যালো, কখন বেরোবে? এই তো স্নান করে বেরোবো। আচ্ছা, আমি বাইপাসে ওয়েট করব, তুমি ওইখানেই নেমে পড়ো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যাব কোথায়? ওটা সারপ্রাইজ, তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, 11টার মধ্যে নেমে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি ফোনটা রাখো, আমি স্নানটা সেরে নিই। তরু ফোনটা রেখে বাথরুমে চলে গেল। 10টার সময় সাইকেল নিয়ে বাস স্ট্যান্ডের দিকে বেরিয়ে গেল। ভাগলপুর থেকে 3 কিলোমিটার দূরে সুকান্ত নগরে বাস ধরতে হয়। মিলনের বাড়ি ভাগলপুর আর সুকান্ত নগরের ঠিক মাঝখানে। তরু 10:30টার সময় সুকান্ত নগরে পৌঁছে বাস ধরল। বাইপাসে মিনিট 20 মধ্যে পৌঁছে গেল। বাস থেকে নেমে চারিদিকে তাকিয়ে দেখল মিলন কোথাও নেই। প্রায় 1 ঘন্টা তরু একা দাঁড়িয়ে রইল। তারও বেশ কিছু সময় পর মিলন বাইক নিয়ে তরুর কাছে এসে দাঁড়ালো। এই হেলমেটটা পরে নাও তাড়াতাড়ি। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি? আরে আমি এইখানেই ছিলাম, তুমি কি দেখতে পাওনি? আমাদের গ্রামের সন্তোষ কাকা ওই দোকানটাতে দাঁড়িয়েছিল, তাই তো আমি আসতে পারছিলাম না। দেখো, তোমাকে মেসেজও করেছি, তুমি তো ফোনটা দেখোই না। নাও, ওঠো ওঠো। তরু হেলমেটটা পরে মিলনের বাইকে উঠে বসল। মিলন সম্পূর্ণ টাউন পেরিয়ে টাউনের শেষের দিকে একটা দোতলা বাড়ির সামনে পৌঁছালো। বাড়িটা একদম জনমানব শূন্য। মিলন গাড়িটা দাঁড় করিয়ে সোজা বাড়ির ভিতরে প্রবেশ করল। তরুও পিছনে পিছনে গেল। একটা রুমের দরজা খুলে মিলন তরুকে ডাকলো। এসো, ভেতরে এসো। তরুর মনে চাপা একটা ভয় তৈরি হয়েছে এই নির্জন বাড়িটা দেখে। ব্যাগ থেকে ফোনটা বার করে দেখল দুপুর 12টা। রুমের ভিতরে ঢুকে তরু জিজ্ঞেস করলো, এটা কার বাড়ি? বাড়িটা কার তা ঠিক জানি না, তবে আমার বন্ধু রানা ও এই রুমটাতেই থাকে। আজ বাড়ির মালিক সমেত গোটা পরিবার বাইরে গেছে, তাই রানার কাছে চাবিটা নিয়ে এলাম। তুমি আর আমি এখানে অনেকক্ষণ সময় কাটাবো নিশ্চিন্তে। না বাপু, হ্যাঁ আমার ভয় করছে, এখানে বেশিক্ষণ থাকবো না। তুমি চলো, আমাকে বাসে তুলে দেবে, চলো, আমি বাড়ি চলে যাব।
আরে অত ভয়টা কিসে, আমি তো আছি। এই বলে মিলন তরুর হাত ধরে তাকে বিছানায় টেনে নিল। কটা বাজছে দেখো তো। বাইক স্টার্ট করতে করতে মিলন জিজ্ঞেস করলো। তরু ফোনটা দেখে বলল, 4টে। আর তোমাকে বাসে যেতে হবে না, তোমাকে আমি একদম সুকান্তনগরেই নামিয়ে দেবো, ওখান থেকে সাইকেল নিয়ে বাড়ি চলে যাবো। তরু কোনো জবাব না দিয়ে হেলমেটটা মাথায় পরে বাইকে উঠে বসল। সুকান্তনগর ঢোকার আগে মিলন একটা শাখা ক্যানেলের আগে বাইকটা দাঁড় করালো। সে দেখল কয়েকজন লোক এক বৃদ্ধ মানুষকে জোর করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তার কিছুটা পিছনে আর এক বৃদ্ধ হেঁটে হেঁটে এগিয়ে আসছেন। যে বৃদ্ধ লোকটাকে বেঁধে নিয়ে যাচ্ছে তিনি গড় গড় করে শরীরের বাঁধা দড়িটা ছিঁড়ে ফেলবার চেষ্টা করছেন। 4 জন মিলে তাকে শক্ত করে ধরে রাখার অদম্য চেষ্টা করে এগিয়ে চলেছে। পিছনের বৃদ্ধটি কাছে আসতেই মিলন হেলমেটটা খুলে জিজ্ঞেস করল, ও ঠাকুর মশাই, কি হয়েছে? বৃদ্ধটি একবার মিলনের দিকে তাকিয়ে কাছে এসে বললেন, কি রে মিলন, তুই কোথায় গিয়েছিলি? আমি টাউনে গিয়েছিলাম ঠাকুর মশাই। আপনি এখানে কি করছেন? আর ওই বৃদ্ধ লোকটিকে ওইভাবে বেঁধে কোথায় নিয়ে যাচ্ছে? ওনাকে কি ভূত টুত ধরলো নাকি? আর কি বলবো বাবা, তুই যাকে দেখলি সবাই মিলে বেঁধে নিয়ে যাচ্ছে, ও বৃদ্ধ নয়, ওর বয়স কত আর হবে, বড় জোর ওই 32 কি 33। কি বলছেন কি ঠাকুর মশাই? হ্যাঁ বাবা, ওর নাম শিবু বাউজি। গত বছর মদ খেয়ে নিজের বাবাকেই লাঠি দিয়ে হত্যা করে, তারপর পুলিশ ওকে ধরে নিয়ে যায়। কিন্তু ওর বউ, 2 বাচ্চা আর বৃদ্ধ মায়ের কথা ভেবে গ্রামের লোক মিথ্যে সাক্ষী দিয়ে ওকে কিছুদিন আগে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। তারপর ওর বাবার আত্মা ওর উপর ভর করে। প্রথমে শিবুর মাকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেয়, তারপর নিজের বউটাকে বালিশ চাপা দিয়ে মেরে দেয়। আজ ওর নিজের বাচ্চা দুটোকে মারার চেষ্টা করছিল। গ্রামের লোক বুঝতে পেরে যায়, তাই ওকে বেঁধে ওরা শ্মশানে নিয়ে যাচ্ছে। তবে কি সবাই মিলে ওকে জ্যান্ত পোড়াবে? শিবু কি আর জ্যান্ত আছে রে? যেদিন জেল থেকে ছাড়া পায় সেদিনই ওর বাবার আত্মা আগে শিবুকে হত্যা করে, তারপর ওর শরীর ধারণ করে। দেখলি না জোয়ান ছেলেটা কেমন বৃদ্ধ হয়ে গেছে? আসলে শরীরটা শিবুর, কিন্তু আত্মাটা ওর বাবার। তাই শিবুর শরীর আস্তে আস্তে ওর বাবার শরীরে পরিণত হচ্ছে। এখন ওর একমাত্র উপায় শিবুর শরীর দাহ করা। আমার তো শুনেই ভয়ে শরীরে কাঁটা দিচ্ছে ঠাকুর মশাই। যা, সাবধানে বাড়ি যা। তা হ্যাঁ রে, তোর পিছনের এই মেয়েটা কে? ওর নাম তরঙ্গিনী, আমাদের পাশের গ্রামের। বাস স্ট্যান্ডে বাস ধরবে বলে দাঁড়িয়েছিল, আমি আসছিলাম তাই বললাম চলো আমি সুকান্তনগরে নামিয়ে দেবো। বাহ, বেশ বেশ, ভালো করেছিস। তরু হেলমেটটা খুলে গাড়ি থেকেই হাত জোড় করে প্রণাম জানালো। ঠাকুরমশাই ভালো করে তরুকে নিরীক্ষণ করছিলেন। তারপর মিলন গাড়ি স্টার্ট করে এগোতে গেলে হঠাৎ ঠাকুরমশাই বলে উঠলেন, বাবা মিলন,
কাল একবার আমার সাথে দেখা করিস, তোর সাথে কিছু কথা আছে। মিলন মাথা নেড়ে সম্মতি জানিয়ে এগিয়ে গেল। সুকান্ত নগরে তরুকে নামিয়ে দিয়ে মিলন চলে যায়। তরুর মনটা কেমন যেন একটা নির্মম যন্ত্রণায় ডুবে আছে। আজ তরুর জন্মদিন, সে কথা মিলন বেমালুম ভুলে গেল। একটি বাড়ির জন্য উইশও করল না, শুধুমাত্র নিজের চাহিদা মেটানোর জন্য জন্মদিনের দিন এত সব করল। তরুর মা তরুর জন্য এই দিন কত রকমের রান্না করে, সেই সব বাদ দিয়ে ইউনিভার্সিটিতে কাজ আছে এই মিথ্যে বলে তরু বাড়ি থেকে বেরিয়েছিল। ভেবেছিল মিলন তার জন্মদিনে সারপ্রাইজ দেবে। সাইকেল চালাতে চালাতে তরুর দুই চোখ দিয়ে অঝরে জল গড়াতে লাগলো। প্রায় সন্ধ্যার সময় তরু বাড়িতে পৌঁছালো। তরু সাইকেলটা রেখে উঠোন হয়ে এগিয়ে যেতেই সামনে দেখে ওর মা জিজ্ঞাসু চোখে দাঁড়িয়ে আছে। তরু কিছু না বলে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর তরু খেতে বসল। মা অনেক কিছু করেছে, তরু খাচ্ছে আর তরুর মা তরুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় তরুর বাবা একটা স্কুটি নিয়ে বাড়িতে ঢুকলেন। তরুর কাছে এসে বললেন, কিরে মা, আজ তোর খেতে এত দেরি কেন? তরু হাত ধুতে ধুতে বলল, বাস পাইনি তাই দেরি হয়ে গেল। ঠিক আছে, মন খারাপ করার কোনো দরকার নেই। আমার তরু মায়ের জন্য একটা স্পেশাল গিফট এনেছি। তরু মা আর সাইকেল বা বাসে ইউনিভার্সিটি যাবে না, এরপর থেকে স্কুটি নিয়ে যাবে। এই বলে কাশীনাথ বাবু স্কুটির চাবিটা তরুর হাতে ধরিয়ে দিলেন। তরুর মুখ আনন্দের উচ্ছ্বাসে ভেসে উঠল। সঙ্গে সঙ্গে উঠোনে বেরিয়ে স্কুটিটা দেখে বলল, আমার ফেভারিট কালার, থ্যাংক ইউ বাবা। বিকেলের রক্তিম সূর্যের আলো তরুর যে নির্মল বুক যন্ত্রণায় রাঙা করে দিয়েছিল, স্নিগ্ধ সন্ধ্যার শুভ্র জ্যোৎস্না সেই বুক আনন্দে উচ্ছ্বাসে ভরিয়ে দিল। সেদিন আকাশে স্বল্প মেঘ করেছিল। সন্ধ্যার দিকে টিপ টিপ করে বৃষ্টিও শুরু হলো। কাশীনাথবাবু এসে তরুর মাকে বললেন, জানো, আমাদের গ্রামের ওই সৌরভ পুলিশের চাকরি পেয়েছে, আর ওই ভাগলপুরের প্রধানের ছেলেটা ও পেয়েছে। আমাদের এলাকার এদের দুজনেরই হয়েছে। প্রধানের ছেলেটার কি যেন নাম, ঠিক। এমন সময় তরু নিজের রুম থেকে ছুটে এসে বলল, মিলন সমাদ্দার। কাশীনাথবাবু বললেন, তুই চিনিস ছেলেটাকে? হ্যাঁ, ওই ইউনিভার্সিটিতে দেখা হয়েছিল। তরুর মা অবাক দৃষ্টিতে তরুর দিকে তাকালো একবার। তরু বুঝতে পারল একটু বাড়াবাড়ি করে ফেলেছে সে। নিঃশব্দে আবার সে নিজের রুমে চলে গেল। মিলনকে কয়েকবার ফোনে ট্রাই করে নট রিচেবল পেল। মিলন তাকে কখন এই খুশির খবরটা জানাবে সেই আনন্দে অধীর আগ্রহে ফোনটা নিয়ে অপেক্ষায় রইল। রাতে খাওয়া দাওয়া সেরে তরু ফোনটা হাতে নিতেই মিলনের ফোন এলো। রিসিভ করতেই মিলন বলল, একবার জঙ্গলে এসো তো, খুব তাড়াতাড়ি। ফোনটা হাতে নিয়েই তরু একবার দরজার বাইরে দেখল মা নিজের রুমে চলে গেছে। হ্যাঁ, যাচ্ছি। এই বলে
গায়ে চাদরটা নিয়ে চুপিসারে রওনা দিল। টিপটিপ বৃষ্টিতে তরু প্রায় সিক্ত অবস্থায় মিলনের কাছে পৌঁছালো। বাবুর তো চাকরি হয়ে গেল, এবার আমার চিন্তা কমলো, নির্ভয়ে এবার বাবাকে তোমার কথাটা বলতে পারবো। আনন্দের সাথে তরুর বলা কথাগুলো মিলন যেন শুনেও শুনতে পেল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তরু বলল, কি হলো, চুপ করে আছো কেন? আজ তো তোমার আমার আনন্দের দিন। ওই কি হয়েছে বলো, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তরু এবার মিলনের হাতটা ধরল। মিলন সঙ্গে সঙ্গে হাতটা ছাড়িয়ে নিয়ে একটু পিছিয়ে গেল। তরু এবার অবাক হলো একটু। কি হয়েছে বাবু, বলো আমাকে, আজ আমি তোমার মন খারাপ করে থাকতে দেব না। এই বলে তরু মিলনকে জড়িয়ে ধরতে গেলে মিলন বাঁ হাতটা তুলে দূরে ইশারা করল। তরু অন্ধকারে সেদিকে ভালো করে তাকিয়ে দেখল আরো কেউ একজন দাঁড়িয়ে আছে। তরুর বুকটা ভয়ে কেঁপে উঠল। ভয়ে ভয়ে তরু জিজ্ঞেস করল, ও ওখানে কে দাঁড়িয়ে আছে? মিলন বলল, রানা। তোমার সেই বন্ধুটা? বন্ধু নয়, ও একটা বিশ্বাসঘাতক জানোয়ার। কি হয়েছে বলবে তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন আমরা যে রুমটায় ছিলাম, হ্যাঁ, ওটা তো ওর, মানে রানার ছিল। হ্যাঁ, জানোয়ারটা রুমে হিডেন ক্যামেরা রেখেছিল, আমাদের সবকিছু রেকর্ড করে রেখেছে। কি কি বললে? আমার ইচ্ছা করছে জানোয়ারটাকে খুন করে দিই। এখন ব্ল্যাকমেল করছে, আমার কাছে অনেক টাকাও নিয়েছে, আর এখন বলছে। এখন কি বলছে? আমার আমার বলতেও লজ্জা করছে। তুমি যাও, তোমার সঙ্গে কথা বলবে। আমি আমি কেন যাব ওর সাথে কথা বলতে? আমি তোমার কাছে হাত জোড় করছি, একবার ওর সঙ্গে কথা বলো, না হলে আজ এই জঙ্গলে আমাকে আত্মহত্যা করতে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি দাঁড়াও। তরু বুকে সাহস নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল রানার দিকে। রানা টানতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে তরুর দিকে ঘুরে দাঁড়ালো। তরু বলল, কি চাইছো তুমি? তুমি তোর বন্ধু, সেই বন্ধুত্বের বিশ্বাস এমন ভাবে। এই শোনো, অত জ্ঞান আমি শুনতে চাই না। আমার যেটা চাই সেটা এই মুহূর্তে না পেলে না, এই ভিডিওটা আমি ফেসবুকে টেলিগ্রামে ভাইরাল করে দেব। রানার মুখের উগ্র মদের গন্ধ পেয়ে তরু চাদরটা মুখে চেপে ধরে বলল, কি চাও তুমি? কেন, আমার রুমে সেদিন মিলনকে যা দিয়েছ, আমিও এখানে সেটাই চাই। নইলে সেদিনের ভিডিওটা। রানা পকেট থেকে মেমোরি কার্ডটা বের করে তরুকে দেখালো। তরু রাগে ঘেন্নায় রানার গালে সপাটে একটা চড় বসালো। জানোয়ার, ছোট লোক, ই তোর লজ্জা করে না? লজ্জা করে না অসভ্যের মতো কথা বলতে? তখন পিছন থেকে মিলন এসে তরুর পায়ের কাছে হাঁটু গেড়ে জোর হাত করে বলল, এই যাত্রায় আমাকে বাঁচিয়ে নাও তরু, একবার ওর কথা মেনে নাও, তারপর আমি সব ঠিক করে দেবো। প্লিজ, এই যাত্রায় রক্ষা করো। এই বলে মিলন রানার হাত থেকে মেমোরি কার্ডটা নিয়ে ওখান থেকে সরে গেল। ঝকঝকে নতুন রাস্তা দিয়ে এক মা যখন তার ছোট্ট ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে কোনো খেলনার দোকানের দিকে অগ্রসর হতে থাকে, আর তখন যদি অজগর সাপের মতো একটা দামি গাড়ি মায়ের চোখের সামনে ছোট্ট শিশুটাকে পিষে দিয়ে চলে যায়, সেই রকম মায়ের দৃষ্টি নিয়ে তরু নিস্তব্ধ নির্বাক হয়ে মিলনের চলে যাওয়া দেখতে লাগলো। রিয়া নিজেকে বারবার আয়নার সামনে দেখছে। কয়েকটা ড্রেস চেঞ্জ করে অবশেষে একটা লাল শাড়ি পরে স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়ল পরিমল পার্কের দিকে। রাস্তায় যেতে যেতে সে শুনতে পেল তার ফোনটা রিং হচ্ছে।
কিন্তু আর না দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে পরিমল পার্কের গেটের সামনে স্কুটিটা থামালো। তারপর ফোনটা বের করে কল ব্যাক করলো। হ্যাঁ, কোথায়? এই তো গেটের সামনে এলাম। ওকে ওকে, হ্যাঁ যাচ্ছি। ফোনটা কেটে রিয়া পার্কের ভিতরে প্রবেশ করলো। একটা লাল টি শার্ট পরা ছেলে রিয়ার দিকে এগিয়ে এসে বলল, হাই, আমি মিলন। আমি রিয়া। চলো ওই বেঞ্চটায় গিয়ে বসি। দুজনে একটা বেঞ্চে গিয়ে বসলো। তারপর বলো কেমন আছো? ঠিকঠাক, তুই? আমি বিন্দাস। তোমার মা বাবা ভালো আছেন তো? হ্যাঁ, সবাই ভালোই আছে। যেটা বলছিলাম, তোমার এই বিয়েতে সম্মতি আছে তো? আরে আছে বলেই তো তোমার সাথে এখানে মিট করতে এলাম। মিলনের চাকরি ঠিক হতেই তার বাবা এক অভিজাত পরিবারের মেয়ে রিয়ার সাথে মিলনের বিবাহ স্থির করেছেন। কথাবার্তা আগেই সব ঠিক হয়ে গেছে। আজ মিলন আর রিয়া দুজন দুজনের সাথে মিট করে একে অপরকে জানার জন্য এসেছে। রিয়া বেশ সুন্দরী, লম্বা, ছিপছিপে গড়ন। ছবি দেখেই মিলনের পছন্দ হয়ে গেছে, আর আজ সামনে থেকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছে। অতএব সামনের বৈশাখের প্রথম লগ্নেই ওদের বিয়ের দিন ঠিক হলো। সারা অঞ্চল জুড়ে নিমন্ত্রণ কার্ড পাঠানো হলো, আর সেইভাবেই একটা কার্ড এসে পৌঁছালো কাশীনাথ বাবুর বাড়িতে। একজন লোক এসে কাশীনাথ বাবুর স্ত্রীর হাতে নিমন্ত্রণ পত্র দিয়ে গেছেন। কার্ডের ওপরে শুভ পরিণয় লেখাটা দেখে কাশীনাথ বাবুর স্ত্রীর চোখ নিমেষেই জলে ভেসে গেল। এক দৃষ্টিতে চেয়ে রইল বারান্দার দেয়ালে টাঙানো একটা বড় ছবির দিকে। তরু, কোঁকড়ানো তার চুল, উজ্জ্বল শ্যামল গায়ের রং, ডান হাতে একটা বড় জরুল, অনেকেই তাকে তিল বলে থাকে। ছবিটার মধ্যে তরুর মুখে একটা মিষ্টি হাসি যেন সারা বারান্দাটাকে দ্বিগুণভাবে আলোকিত করে চলেছে অবিরত। তরুরও বিয়ে ঠিক হয়েছিল বৈশাখের ওই প্রথম লগ্নেই, কিন্তু কাশীনাথ বাবু এবং তার স্ত্রী কেন জানি না বুঝতে পারলেন না, কয়েকদিন আগে নিজের রুমে সিলিং ফ্যানে ওড়নার ফাঁস লাগিয়ে তরু তার অসহায় মা বাবাকে একা রেখে চলে গেল। তরুর মা বাবা জানতে না পারলেও যারা আজ তরুর কাহিনী শুনছেন তাদের তো জানতেই হবে। সেদিন রাতে তরু বাড়ি ফিরে বাথরুমের শাওয়ার চালিয়ে সারা রাত বসেছিল। পরের দিন তরুর জ্বর এলো, ভীষণ জ্বর। মা বাবার নিরলস চেষ্টায় তরু সুস্থ তো হয়ে উঠল, কিন্তু শান্তি সারা জীবনের মতো ওর জীবন থেকে বিদায় নিল। মিলনকে অনেকবার ফোন করেও সে পায়নি। যতবার করেছে ততবার সুইচ অফ। জলের মাছ শুষ্ক বালির উপর পড়ে যেমন ছটফট করে, তেমনি ছটফট করছিল তরু। একদিন স্কুটি নিয়ে ভাগলপুর পর্যন্ত গিয়েছিল, তাও মিলনের দেখা পায়নি। কিন্তু সেদিন রাতে রানার ফোন এলো। রাত তখন ঠিক 11টা, নতুন নাম্বার। তাই অনেকক্ষণ ফোনটা রিং হওয়ার পর তরু ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি রানা, মিলনের বন্ধু। তরু ফোনটা কেটে দিতে যাচ্ছিল, আর ঠিক তখনই রানা আবার বলল, প্লিজ প্লিজ ফোনটা কেটো না, মিলনের ব্যাপারে কিছু বলার ছিল। আমি তোমার বাড়ির পিছনে আছি, একবার এসো প্লিজ। না, আমি কোথাও যাব না, ফোন রাখছি। তাহলে কিন্তু আমি তোমার বাড়ি যাব।
আর আমার কাছে তোমার যে ভিডিওগুলো আছে সেগুলো তোমার মাকে আর তোমার বাবাকে দেখাবো। তরু আবার একটা কঠিন যন্ত্রণায় নিশ্চল হয়ে গেল। গায়ে সিল্কের হালকা চাদর জড়িয়ে চুপি চুপি বাড়ির পিছনে এলো। কি বলতে চাও বলো। আজ শেষবারের মতো একবার আমার কাছে ধরা দাও। এই বলে তরুর হাতটা ধরতে যাবে, চাদরের ভিতর লুকানো একটা ধারালো ছুরি তরু বার করে সঙ্গে সঙ্গে রানার হাঁটুর কিছুটা উপরে সজোরে গেঁথে দিল। আর তো চিৎকার করে মাটিতে বসে পড়ল রানা। তরু ছুরিটা টেনে বার করে আবার একটা পায়ে গেঁথে বলল, ধরা নিবি? নে ধরা। আজ তোর এমন অবস্থা করব তুই এই পৃথিবীতে কাউকে ধরার জন্য থাকবি না, নরকে গিয়ে ধরবি এবার। আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? আমি তোকে ছেড়ে দিলে তুই তো আবার ভিডিও ছাড়ার হুমকি দিবি। না না, বিশ্বাস করো, আমার কাছে কোনো কোনো ভিডিও নেই। আমার কাছে এটা পুরো আমার আর মিলনের প্ল্যান ছিল, পুরোটাই। এবার তরু রানার বুকের উপর চেপে গলায় ছুরি লাগিয়ে বলল, কি প্ল্যান ছিল বল তাড়াতাড়ি, না হলে। আমি বলছি, আমাকে মেরো না। আমার ঘরে দুটো ছোট ছোট বাচ্চা আছে, বিশ্বাস করো, আমি সব বলছি। আমার রুমে ক্যামেরা কিচ্ছু ছিল না। সেদিন তোমরা ফিরছিলে, তখন ওদের গ্রামের পুরোহিত মশাই তোমাকে দেখে। তারপরের দিন মিলনকে ডেকে বলে যে তোমার ওই কোকড়ানো চুল আর তোমার এই যে হাতের জরুল, এ নাকি বহুচারিতা নারীর লক্ষণ, তুমি নাকি কুলক্ষণা। আর ওই জন্যই মিলন তোমাকে অ্যাভয়েড করছিল। আর তারপর আমি আর মিলন মিলে প্ল্যান করে তোমাকে ওখানে ডেকেছিলাম। বিশ্বাস করো, মিলন তোমাকে কোনোদিনও বিয়ে করতো না, কোনোদিনও না। আমার ছেলের দিব্যি, আমি সব সত্যি কথা বলছি। আর একটা কথা, মিলনের বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের বৈশাখে ওর বিয়ে। আমাকে প্লিজ আমাকে যেতে দাও। বিশ্বাস করো, আমি আর কোনোদিনও আসবো না, প্লিজ যেতে দাও। রানার কথা শুনে তরু উঠে দাঁড়ায়। রানা ভয়ে পা টেনে টেনে ওখান থেকে পালিয়ে যায়। ছুরিটা জঙ্গলের দিকে ছুঁড়ে দিয়ে নিশ্চল পাথরের মতো সে ঘরে ঢুকল। তারপর দরজাটা লাগিয়ে একটা ওড়না গলায় জড়িয়ে সিলিং ফ্যান থেকে ঝুলে নিজের জীবন শেষ করে দেয়। নিষ্পাপ ভালোবাসার এই সুকঠিন বিশ্বাসঘাতকতা তরুর নির্মল মন সইতে পারেনি। তরুর মা বাবা ছাড়া কিছুদিনের মধ্যে বাকি সবাই তরুর মৃত্যুর কথা ভুলে গেল। কাশীনাথবাবু তরুর জন্য একজন ভালো পাত্র দেখেছিলেন। ভেবেছিলেন বৈশাখীর প্রথম লগ্নেই তরুর বিয়ে দেবেন। কিন্তু তরু এমন কেন করল তাদের কাছে অজানাই রয়ে গেল। বৈশাখ মাসের প্রথম লগ্নে সানাইয়ের সুর বাজল। সারা ভাগলপুর আলোয় ঝলমল করে উঠল। মিলনের মন থেকে তরু একেবারে মুছে গেছে। সে এখন রিয়ায় মগ্ন। শুধু একটা ব্যাপার তার মনে কাটার মতো বিদ্ধে লাগলো, রানাটা তার বিয়েতে আসেনি। বাসর ঘরে মিষ্টি ফুলের সুগন্ধে রানার স্মৃতিও ঝাপসা হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর ছাদের উপর একটা সিগারেট টেনে মিলন দ্রুত নেমে এলো বাসর ঘরে। নতুন সাজের অলংকার একে একে খুলছে নববধূ। পিছনে দাঁড়িয়ে দেখছে মিলন। মাথার ঘুমটা খুলতেই মিলন একটু অবাক হলো। রিয়ার চুলগুলো আজ কোঁকড়ানো।
সামনে গিয়ে দেখল রিয়ার ডান হাতে একটা লম্বা জরুল। ভয়ে আতঙ্কে ছিটকে সরে দাঁড়ালো মিলন। একটা চেনা হাসি সারা বাড়িতে খিলখিল করে উঠল। মিলনের মুখ থেকে শুধু একটাই কথা শোনা গেল,